নমস্কার, আপনাদের সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মডার্ন কেমিস্ট্রি। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরার স্টুডিওতে উপস্থিত রয়েছেন কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শুভ্রজিৎ দিন্দা মহাশয়। আপনাকে স্বাগত। নমস্কার। আজকে যেহেতু আমরা আলোচনা করছি এই মডার্ন কেমিস্ট্রিকে নিয়ে, তাই প্রথমেই আপনি এই বিষয়টা সম্পর্কে খানিকটা বলুন। কেমিস্ট্রি বা রসায়নবিদ্যা আমরা যেটা বাংলায় বলি, সেটা মানে এটার যে অরিজিন শব্দটা, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে কিমিয়া বা আলখিমিয়া, একটা আরবি ওয়ার্ড থেকে, যেটার মানে মিক্সিং, মানে আমার বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন জিনিসের মিশ্রণে যেটা হয়। কিন্তু যত আমাদের বিজ্ঞান অগ্রগতি হয়েছে তত আমরা দেখতে পাচ্ছি সেই সংজ্ঞা আর সেই সংজ্ঞাতে থাকছে না। এখন বলি আমরা যে কেমিস্ট্রি ইজ দ্য মানে ইন্টারাকশন অফ ম্যাটার উইথ অ্যানাদার ম্যাটার অর এনার্জি, যে একটা ম্যাটারের সঙ্গে ম্যাটারের হতে পারে বা ম্যাটারের সঙ্গে এনার্জির হতে পারে। মানে পরিভাষাটা খানিকটা বদলে যাচ্ছে। পরিভাষাটা বদলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা তো সেটাও বলতে পারি যে এই যে কেমিস্ট্রির কথা আমরা যে আলোচনা করছি, সেটা হচ্ছে একটা সেন্ট্রাল সায়েন্স। হ্যাঁ, কেন সেটা? কেমিস্ট্রি সেন্ট্রাল সায়েন্স এই কারণে যে আমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স আমাদের কি দেয়, আমাদের দেয় কনসেপ্ট, কি জিনিসের করা, সেই কনসেপ্টটাকে কাজে লাগায় কেমিস্ট্রি। হ্যাঁ, ওইদিকে বায়োসায়েন্সরা দেয় বিভিন্ন প্রাণী এবং মাইক্রোবস, তাদের শরীরের যে সমস্ত জিনিসপত্র ঘটে সেখানে, কিন্তু তাদের শরীরের ভেতরেও যে বিক্রিয়া দেয় সেটাও কেমিস্ট্রি দেয়। তো কেমিস্ট্রি হচ্ছে গিয়ে সমস্ত সাবজেক্টকে জুড়ে রেখেছে, বিকজ সমস্ত সাবজেক্টের ভেতরেই কেমিস্ট্রিটা আছে। হ্যাঁ, কেমিস্ট্রি ছাড়া কোনো জিনিসকে পুরোপুরিভাবে আমি ডিফাইন করতে পারবো না। ফিজিক্স আর ম্যাথামেটিক্স হচ্ছে তারা কনসেপ্ট। আচ্ছা, সেই জন্যই সেটাকে ডিফাইন করা হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই কেমিস্ট্রি সেন্ট্রাল সায়েন্স, কারণ একটা সায়েন্স যেটা সমস্ত ব্রাঞ্চে চলে, যে কোনো জায়গায় বলুন, মেডিসিনে, কৃষিকাজ, হ্যাঁ, উদ্ভিদবিদ্যা, আমাদের দৈনন্দিন জীবন, হ্যাঁ, থেকে শুরু করে আমাদের শরীরের ভেতরে কী কী বিক্রিয়া হয়, সবই তো কেমিস্ট্রি। এটা ছাড়া আর উপায় নেই কিছু। আচ্ছা, এই যে আমরা মডার্ন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি, মডার্ন কেমিস্ট্রির মধ্যে কী ধরনের ইনোভেশনস হচ্ছে বর্তমানে? অনেক ফিল্ডে হচ্ছে, মেডিসিনাল ফিল্ডে হচ্ছে, আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে কিছু হচ্ছে, দৈনন্দিন জীবনে ইমপ্রুভ করার জন্য কিছু হচ্ছে। আজকাল আমাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে দূষণ, এবং আমাদের পরিবেশ রক্ষার যে ব্যাপার আছে, সেখানেও আমাদের কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন প্রচণ্ড। তো এগুলোই হচ্ছে এখনকার দিনের হট ফিল্ড আর কি। মানে এইখানেই এখন মানে রিসেন্ট রিসার্চ হচ্ছে, রিসেন্ট ডিসকভারিজ হচ্ছে। কি কি হচ্ছে একটু যদি বলেন। যেমন ধরুন, এগ্রিকালচার ফিল্ড দিয়ে আগে শুরু করি, কারণ বর্তমানে যে অবস্থা, আমাদের মানে আমাদের সংখ্যা যত বাড়ছে, জনসংখ্যা যত বাড়ছে, তত জমির পরিমাণ কমে যাচ্ছে, কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই কারণে কৃষি জমিকে আরও উর্বর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধু কি কৃষি জমির উপরে নির্ভর করে থাকতে পারি, আমাদের দরকার খাদ্য প্রোডাকশন। সেটার জন্য আমরা অন্যদিকে এভিনিউ দেখছি। যেমন আফ্রিকাতে কোনো একজন সায়েন্টিস্ট একটা বড় জমি নিয়ে, যেহেতু ইকুয়েটোরিয়াল কান্ট্রি, তিনি একটা গবেষণা করছেন আর্টিফিশিয়াল ক্লোরোফিলকে যদি আমরা কৃত্রিমভাবে বানাতে পারি, তাহলে আমরা যেখানে ইচ্ছা ফুড প্রোডাকশন করতে পারি। এবং আর্টিফিশিয়াল ক্লোরোফিল বানাতে ক্লোরোফিনের যে মধ্যম উপাদান, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল মলিকুলটাকে করে রাখে, এটা পরফাইরিন রিং, ভেতরে থাকে ম্যাগনেসিয়াম। এই ক্লোরোফিলটাকে যদি আমরা কৃত্রিমভাবে কোনো ক্লোরোফিলের মতন জিনিস করে করতে পারি, এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে, এবং একজন এটা নিয়ে কিছু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু কাজ এগিয়েও গেছেন। আচ্ছা, আর দ্বিতীয়ত যদি বলি আমি মেডিসিনাল কেমিস্ট্রি নিয়ে, সেখানে তো প্রচুর, মানে যে কোনো ওষুধ মানেই কেমিস্ট্রি। হ্যাঁ, কিন্তু আমি একটু রিসেন্ট ইভেন্টে যাই, যে আমাদের কোভিড প্যান্ডেমিক আমরা সবাই দেখেছি, কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 একটা ভাইরাস, একটা ভাইরাসের মধ্যে কি থাকে, ভাইরাসের মধ্যে দেখবেন, ভাইরাসের স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন, ভাইরাসের স্ট্রাকচারে একটা কাটা স্পাইক ব্যাপার থাকে। ওই যে স্পাইকগুলো থাকে, ওই স্পাইকগুলো কি করে, আমাদের বডিতে যে সেলগুলো আছে, সেই সেলের মধ্যে
একটা এরকম রিসেপ্টর থাকে, AAC2 রিসেপ্টর বলে ওটাকে। এই AAC2 রিসেপ্টরের সঙ্গে স্পাইকটা বাইন্ড করে সেলের ভেতর ঢুকে যাচ্ছে, গিয়ে হেলদি সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো এই যে ভেতরে যে সেলের প্রবেশটাকে আমরা আটকানোর চেষ্টা করছি। কোভিডের সময় আমরা যে ওষুধ কমনলি ইউজ হয়েছে, নাম শুনে থাকবেন, রেমডেসিভির, একটা কমন ওষুধ ছিল। আমরা এখন চেষ্টা করছি যে প্রাকৃতিক কম্পাউন্ড যেগুলো আছে, ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস, হ্যাঁ, এদের মাধ্যমে, এবং এরা খুব ভালো এফেক্টিভ দেখা যাচ্ছে। এরকম ক্লিনিক্যাল স্টাডিজ অনেক হয়েছে বিভিন্ন সায়েন্টিফিকেতে। যেমন কয়েকটা এক্সাম্পল বলতে পারি, ধর কালোমেঘের অ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে অ্যান্ড্রোগ্রাফোলাইড, সেটার খুব ভালো অ্যাক্টিভিটি আছে। আমরা যে চা খাই, গ্রিন টির একটা কম্পাউন্ড আছে এপিগ্যালোক্যাটেটিন, তো সেখানেও একটু অ্যাপ্লিকেশন আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মেডিসিনাল ফিল্ডের আরেকটা জায়গা হচ্ছে, যেটা আমাদের আরেকটা কেমিস্ট্রি ফিল্ড, ন্যানো কেমিস্ট্রিকে কম্বাইন করে ধরা হচ্ছে, যে আমাদের ন্যানো মেটেরিয়াল, আমরা যে ওষুধ খাই, একটা প্যারাসিটামল আমরা খাচ্ছি, প্যারাসিটামল যখন খাচ্ছি, যেটা শরীরের ভেতর যাচ্ছে, কতখানি কাজ করছে, বাকিটা তো নষ্টই হচ্ছে। আমরা চাইছি এখন, মানে সায়েন্টিস্টরা এখন চাইছেন যে ন্যানো পার্টিকেলের দিয়ে আমরা যদি ন্যানো মেডিসিন যাই, সেটা ডাইরেক্টলি সেলে যাবে, কারণ তার সারফেস এরিয়া কম, হ্যাঁ, তার সাইজ কম, সে যে কোনো সেলে ইজিলি ঢুকতে পারবে এবং যেখানে দরকার সেখানেই যাবে, ওষুধটা বডিতে নষ্ট হবে না। তাহলে এই ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে কেমিস্ট্রির মধ্যে, মডার্ন কেমিস্ট্রিতে। আর এই যে মডার্ন কেমিস্ট্রির কথা আমরা যখন বলছি, এর মধ্যে তো ধরুন নিত্য নতুন অনেকগুলো সাবজেক্টসও তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে, বা আগামীতেও হতে পারে। সেই বিষয়গুলো কি কি? যেরকম আপনি ন্যানো কেমিস্ট্রির কথা বললেন, আমরা ইদানিংকালে গ্রিন কেমিস্ট্রির কথা শুনে থাকি, বা আরও নানান ধরনের যে ফিল্ডসগুলো রয়েছে, বা ধরুন এই যে ধরনের ইনোভেশনসগুলো হচ্ছে, তা থেকে তো কিছু না কিছু আমরা জানতেই পারছি, আবার অদূর ভবিষ্যতে আবার জানতে পারবো। কি কি বিষয় রয়েছে এর মধ্যে? প্রথমে বলি গ্রিন কেমিস্ট্রির কথা। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে গিয়ে আমাদের পরিবেশকে দূষণ করতে বা পরিবেশের ক্ষতি করবে না এরকম পদার্থ বাদ দিয়ে আমরা কীভাবে বিক্রিয়া করব, হ্যাঁ, এবং আমাদের ল্যাবরেটরিতে আমাদের স্টুডেন্টরাও কীভাবে এক্সপেরিমেন্ট করবে, এবং অলরেডি সিলেবাসেও কিছু আছে আমাদের গ্রিন কেমিস্ট্রি প্রিপারেশন। গ্রিন কেমিস্ট্রি আরও অনেক অ্যাসপেক্টস আছে, যেটা হচ্ছে গিয়ে আমার ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কীভাবে আটকানো, ইন্ডাস্ট্রি থেকে আমাদের যে হেভি মেটাল টক্সিসিটি যেগুলো সিওয়েজ টুয়েজে যায়, সেগুলো যাতে কন্টামিনেশনের থেকে বার করা যায়, এবং আমাদের যে ধোঁয়া, কারখানার ধোঁয়া, সেগুলো যাতে করা যায়। এবং গ্রিন কেমিস্ট্রির অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে এটাও আসছে যে আমাদের প্লাস্টিক একটা বড় সমস্যা। তো আমরা মরে যাব, কিন্তু আমাদের পরেও প্লাস্টিক থেকে যাবে। তো প্লাস্টিককে দূর করতে গেলে সেটার জন্য আমাদের কেমিক্যাল বায়োডিগ্রেডেশন বা কেমিক্যালি কী করে বায়োডিগ্রেড করা যায় মাইক্রোবস দিয়ে, যে মাইক্রোবের মধ্যে স্পেশাল কিছু কেমিক্যালস থাকবে যারা ওই প্লাস্টিকটাকে ডিগ্রেড করতে সাহায্য করবে তাড়াতাড়ি। অথবা আমরা এখনকার দিনে বড় বড় দেশে, বিশেষ করে সিঙ্গাপুরে, প্লাস্টিককে ইনসিনারেট করে দেয়। সেই যে ধোঁয়া বেরোয় সেটাও টক্সিক। ওরা কী করেছে, সেই ধোঁয়াটাকে বাইরে বেরোতে দেয় না, একদম সারফেসের নিচে ট্র্যাপ করে রাখে। তারপরে আসছে আমার, আপনি বলছিলেন আরেকটা কি ফিল্ডের কথা বললেন আপনি? আমরা তো ন্যানো কেমিস্ট্রির কথা জানলাম, গ্রিন কেমিস্ট্রির কথা জানলাম, আর কি ধরনের ফিল্ডস রয়েছে? আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, বাতাসে গ্রিন হাউস গ্যাসের ইমিশন প্রচণ্ড বেড়ে গেছে, আরও বাড়ছে। সেটার জন্য কেমিক্যালি আমরা অনেকটাই অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং হয়েছে, কিন্তু তার জন্য আরও অনেক দরকার। আমাদের যতখানি কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাবজর্ব করা দরকার অ্যাটমসফিয়ার থেকে, ততখানি আমরা করতে পারছি না। যেমন কিছু মানে রিসার্চ এখানে এগিয়েছে, যেমন সিনথেটিক ট্রি, কৃত্রিম গাছ বানিয়েছে মানুষে, সেটার মধ্যে রেজিন দেওয়া থাকে এক রকমের
কেমিক্যালি মেড যে রেজিন, ন্যাচারাল রেজিনকে কেমিক্যালি একটু মিউটেজেনেট করা, অ্যাডাপ্ট করা হয়েছে, এবং সেই জিনটাকে, সেই রেজিনটা কি করতে পারে, বাতাস থেকে প্রচুর পরিমাণ কার্বন মনোক্সাইড অ্যাবজর্ব করতে পারে, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, অ্যাবজর্ব করতে পারে। এবং এই যে অ্যাবজর্বশনটা হবে, এই অ্যাবজর্বশনটার ফলে আমার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড কমলে আমার গ্রিন হাউস এফেক্টটা কমবে, আমার গ্লোবাল টেম্পারেচার কমে যাবে। আবার আরেকটা মেথড আছে যেখানে হচ্ছে গিয়ে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, ওই আমাদের লাইমস্টোন, চুনা যেগুলো আছে, এগুলো হিউজ কোয়ান্টিটিতে এখানে বাতাস থেকে চুনা টেনে নেবে, চুনা টেনে নিয়ে একদম সারফেসের তলায় ঢুকিয়ে দেবে, যাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড কমে যায়। আরেকটা ইম্পর্ট্যান্ট ফিল্ড হলো, সেটা হচ্ছে গিয়ে আমাদের দৈনন্দিন জীবন। আমাদের দৈনন্দিন জীবনে কেমিস্ট্রির প্রচুর ভূমিকা আছে। আমরা যা সামগ্রী ইউজ করি সবের মধ্যেই কেমিস্ট্রি আছে, এবং সেখানেও কিছু কিছু ইনোভেশন আছে। যেমন একটা ইনোভেশন যেটা এই বছরই প্রথম লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এনিওয়্যার ফিল্টার। একটা স্ট্র যেটা স্টেনলেস স্টিলের বানানো, ওটা নিয়ে ঘুরতে পারবে মানুষ। সেই স্ট্রটায় লাইফ টাইমে, এটা রিইউজেবল স্ট্র, সেটা লাইফ টাইমে একটা মানুষ 1000 লিটার অবধি জল খেতে পারবে, যে কোনো জল, নর্দমার জল থেকে শুরু করে কাদার মুক্ত জল, যে কোনো জল, সেটা ফিল্টার হয়ে যাবে। তার মধ্যে মাইক্রো ফিল্টারিং সিস্টেম এমনভাবে করা আছে যাতে ম্যাক্সিমাম আয়ন আটকে যায়, এবং কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সমস্ত মরে যাবে। মানে এই ধরনের জিনিসগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো সেটাও প্রত্যাশিত যে আগামীতে আমরা অদূর ভবিষ্যতে আরও অনেক কিছুই দেখতে পারবো। কিন্তু এই যে আমরা মডার্ন কেমিস্ট্রির কথা নিয়ে আজকে আলোচনা করছি, এটা শুরুয়াত আর ধরুন একদিনে সেটা সম্ভব হয়ে ওঠেনি, তা ধীরে ধীরে ধাপে ধাপে সেটা এসছে আমাদের কাছে। আমরা তো জানি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বা গবেষক যারা রয়েছেন, তারা এই ফিল্ডে তাদের অবদান অনস্বীকার্য, অনেক বড় ভূমিকা রয়েছে। আমি বিশেষ করে জানতে চাইছি ভারতীয় বাঙালিদের অবদান এই ক্ষেত্রে। ভারতীয় বাঙালি করতে গেলে তো সর্বপ্রথম যার নাম আসে তিনি তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু আমি একটু পেছনে যাব, আরও আগে। আমাদের দেশে কিন্তু একটা জিনিস আছে, আমাদের কেমিস্ট্রির যে বেসিক জিনিস, ফিজিক্সেরও বেসিক জিনিস, সেটা হচ্ছে অ্যাটম। আচ্ছা, অ্যাটমের কনসেপ্ট কিন্তু 1800 শতাব্দীতে আসেনি, হ্যাঁ, এসছে অনেক আগে, 400 BC-তে। ভারতের একজন ঋষি ছিলেন, কনাদ ঋষি, তিনি অ্যাটমের কনসেপ্ট বলে গিয়েছিলেন শ্লোকের মাধ্যমে দিয়ে, যে এমন একটা পদার্থ যাকে আর ভাগ করা যায় না। আশ্চর্যের ব্যাপারে সেই সময় গ্রিসেও একজন এই কথাটা বলে গেছিলেন, হ্যাঁ। এবং সেখান থেকে, এবং প্লেটোর নাম সবাই জানেন, দার্শনিক প্লেটোর একটা গ্রন্থ আছে টাইমিয়াসের মধ্যে প্লেটো কিন্তু ডিএনএর স্ট্রাকচার বলে গেছেন সেই সময়, হ্যাঁ। কিন্তু পরবর্তীকালের এরা কেউ এইসব নিয়ে মাথা ঘামায়নি, এগুলোকে ইম্পর্টেন্স দেয়নি। তো এখন পরবর্তী এরা এসছে, এবং বাঙালি সায়েন্টিস্টের মধ্যে যেটা বললেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে গিয়ে বেঙ্গল কেমিক্যালস, ওনার রিসার্চেও প্রচুর আছে মার্কারির উপরে, হ্যাঁ। এবং মার্কারির উপরে কাজ করে করে হয়তো ওনার মানে অনেক মার্কারি কম্পাউন্ডস বানিয়েছিলেন। তারপরে তো আমরা অনেক কিছু আমরা জানতে পারলাম বা অনেক কিছু আমরা পেলাম, হ্যাঁ। এবং শুধু বাঙালি কেন, বাংলায় কাজ করে নোবেল হয়েছেন এরকম একজন ভদ্রলোক আছেন, তিনি স্যার সিভি রামান স্পেক্ট্রার জন্য, হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ কাল্টিভেশন অফ সায়েন্সে কাজ করেছিলেন, হ্যাঁ। তিনি তো ওখান থেকেই রামান স্পেক্ট্রার কাজ করেছিলেন, এবং এই যে মানে মলিকুলকে যে পোলারাইজ করা যায়, সেই পোলারাইজেবিলিটি মাপার করেছিলেন। যখন একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন সামনাসামনি আসে, তখন তার অ্যানায়নের লার্জ সাইজের জন্য সেটা পোলারাইজড হয়ে এরকম স্ট্রাকচার হয়ে যায়, এটা ক্যাটায়ন এরকম করে খাপ করে ধরে নেবে। তো এই যে পোলারাইজেশনের উপরে রিসার্চ উনি করেছিলেন, এবং সেইখান থেকেই রামান স্পেক্ট্রার জন্ম হয়েছে। আসলে এরকম তো আমরা কিছু কিছু বৈজ্ঞানিকদের নাম জানি, অনেকের নাম আমরা জানিও না, কিন্তু তাদেরও কিন্তু বিশাল একটা বড় ভূমিকা রয়েছে, নিঃসন্দেহে সেটা আমরা বলতেই পারি। 2024 সাল নোবেল পুরস্কার
তার সঙ্গে কেমিস্ট্রি বিষয়, কি বলবেন আপনি? এইটা একটা নতুন দিক, হ্যাঁ, এটা আগে বলিনি। যারা পেয়েছেন নোবেল লরিয়েট তাদের মধ্যে একজন হচ্ছেন মানে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। এনাদের কাজটা হচ্ছে গিয়ে একটা জিনিস আছে যে প্রোটিনকে আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রোটিনের স্ট্রাকচারটা ভাঙার। প্রোটিনের 1 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে, 4 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। কিন্তু প্রোটিনের স্ট্রাকচারের যে জটিলতাটা সেটাকে ভেঙে আমরা সিম্পল মলিকুল থেকে আবার কীভাবে নতুন প্রোটিন কনস্ট্রাক্ট করতে পারবো। তো ওনারা কি করেছিলেন যে এখন হচ্ছে গিয়ে আমরা কম্পিউটার মডেল দিয়ে আমরা ড্রাগ ডিজাইন করি। তো ওরা এআই মডেল ইউজ করেছেন, যেখানে প্রোটিনের ডাটা ফাটা সমস্ত সংগ্রহ করেছেন প্রোটিন ব্যাংক থেকে। প্রোটিন ডাটা ব্যাংক বলে একটা ব্যাংক আছে, এটা রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির সঙ্গে কোনো আছে, যাই হোক। তো প্রোটিন ডাটা ব্যাংক থেকে ওরা সংগ্রহ করেছেন প্রোটিন ডাটা এবং এআই মডেল তৈরি করেছেন। সেখান থেকে ওনারা প্রোটিনের স্ট্রাকচার করেছেন, 3D স্ট্রাকচার। এই 3D স্ট্রাকচারকে করে সেখান থেকে নতুন প্রোটিন কীভাবে ডিজাইন করা যায় সেই রকম আইডিয়া দিয়েছেন, যেটা ভবিষ্যতে হয়তো আমরা নতুন নতুন প্রোটিন দেখতে পারব। এটা তো একটা ইম্পর্টেন্ট একটা দিক, হেভিলি ইম্পর্টেন্ট দিক। আমি একটা সিম্পল এক্সাম্পল বলি। আমাদের ডেইলি লাইফের মধ্যে অনেককেই চিনবেন আপনি যাদের ডিম পছন্দ হয় না। ডিমে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রোটিন আছে, অ্যালবুমিন। এবারে যার ডিম পছন্দ হয় না অথচ যার পক্ষে ওই ধরনের প্রোটিন খুব দরকার, আমরা যদি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে ওই ধরনের কম্পাউন্ড বাট ওই সাইড এফেক্ট নিয়ে এরম করতে পারি, তাহলে অনেক প্রোটিন রিলেটেড মানে যাদের অ্যালার্জি আছে সেগুলো কি করা হয়। এরা রেয়ার ডিজিজ কিন্তু আছে, এটা ফ্যাক্ট। এবং শুধু এটা না, এখান থেকে আমরা নতুন প্রাণ সৃষ্টি করতে পারবো। প্রোটিনের কম্পোজিশন চেঞ্জ করে কি কি হতে পারে তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। যে মানে এটা ঠিক প্রোটিনের অ্যাপ্লিকেশন না, কিন্তু আমার জীবিত কোনো ফুলের একটা আমরা রূপান্তর ঘটাতে পারি, যেটা এখন হয়েছে যে গ্লোয়িং ফায়ারফ্লাই মানে পেটুনিয়া একটা ফুল আছে যেটা দিনের বেলা সাদা, রাত্রির বেলাও সাদা। কিন্তু ইউএসএতে একটা ল্যাব ওরা রিসার্চ করে বার করেছে যে ওটাকে রাত্রিবেলা ওটা গ্লো করে অন্ধকারে। তো এইগুলো হচ্ছে আমরা মানে এরকম হচ্ছে নতুন দিগন্ত এগুলো কেমিস্ট্রির। আচ্ছা, আমরা মডার্ন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি আজকে। এই বিষয়গুলো নিয়ে কেউ যদি পড়াশোনা করতে চায় তাহলে কি কি ফিল্ডে যেতে পারে? ন্যানো কেমিস্ট্রি এখন অ্যাকচুয়ালি ফিল্ড তো বলতে গেলে ন্যানো কেমিস্ট্রি অ্যাজ ইটসেলফ কোনো সাবজেক্ট পড়ানো হয় না। আচ্ছা, কিছু কিছু জায়গাতে মেডিসিনাল কেমিস্ট্রি এখন মাস্টার ডিগ্রিতে পড়ানো হচ্ছে। বেস্ট জিনিস হচ্ছে যে আমার কেমিস্ট্রিতে এমএসসি করে বা বায়োকেমিস্ট্রিতে এমএসসি করতে, কেমিস্ট্রিতে মানে অনার্সটা নিয়ে বায়োকেমিস্ট্রিতে এমএসসি করতে পারে, ওর কেমিস্ট্রিতে এমএসসি করতে পারে, করে পিএইচডি করার সময় তারা তাদের ফিল্ড চুজ করে নিতে পারবে। আর রাস্তা আছে যারা অন্য জিনিস পড়তে চায়, মানে এখন তো সিলেবাসের মধ্যেই ঢুকে যাচ্ছে। ন্যানো কেমিস্ট্রিও কিছু কিছু পলিমার ঢুকে যাচ্ছে। এই পলিমার প্রসঙ্গে মনে পড়লো যে এই পলিমারের প্রিপারেশনের সেফ মেথডও আমরা এখন পাচ্ছি, খুঁজে বার করছি। পলিমারও তো প্লাস্টিক একটা পলিমার, তো ওগুলো যদি সেফলি বানানো যায় যেটা হার্মফুল না সেদিকে। আর একটা আছে প্লাস্টিক টেকনোলজি, একটা সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, কেমিক্যাল টেকনোলজি সাবজেক্ট আছে, মেটালার্জি আছে, মাইনিং আছে, যেখানে আমরা ওই সমস্ত বিদ্যাগুলো শিখতে পারি, ওগুলোতেও যেতে পারে। আচ্ছা, মডার্ন কেমিস্ট্রি নিয়ে বর্তমানে কি কি ধরনের গবেষণা চলছে, বিশেষ করে আমাদের ত্রিপুরাতে? ত্রিপুরাতে যে গবেষণাগুলো চলছে মেনলি হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টস থেকে তার অ্যাক্টিভ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলোকে বার করা, সেগুলোর স্ট্রাকচার ডিটারমিনেশন করা। আমরা এখনও এক্সরে ক্রিস্টালোগ্রাফির দিক থেকে সেরকম এগিয়ে নেই, কারণ এক্সরে ক্রিস্টাল করাও একটু টাফ। কারণ একটা গাছ থেকে ধরুন একটা কম্পাউন্ড পাওয়া গেল, সেটা হয়তো ইল্ড হলো মাত্র 2.5 মিলিগ্রাম বা 3 মিলিগ্রাম।
ওটা দিয়ে ক্রিস্টাল স্ট্রাকচার করা যায় না, আরও বেশি ইল্ড দরকার, কিন্তু সেটা হয় না। ওটা মানে আমরা অন্যরকমভাবে করি, আমরা বিভিন্ন স্পেকট্রোস্কোপিক মেথড দিয়ে তো এগুলোকে ডিসকাস করি, তারপরে আমরা তাদের স্টাডি করি। এছাড়াও ল্যান্থানাইড কম্পাউন্ড নিয়ে কিছু কাজ হচ্ছে, হ্যাঁ, ল্যান্থানাইড কম্পাউন্ড নিয়ে কিছু রিসার্চ হচ্ছে ত্রিপুরাতে, এবং যথেষ্ট ভালো ভালো পেপার হয়েছে তাদের। আমাদের কমলপুর কলেজে আমরা একটা বায়োটেক হাব করেছি, যেখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, আর একটা প্রজেক্ট হয়তো লেখার ইচ্ছা আছে ভবিষ্যতে, যেখানে আমরা কসমেটিক্সের যে এই কম্পাউন্ডগুলো আছে, হার্মফুল কম্পাউন্ড আছে, ওগুলোকে ডিটেক্ট করব, এবং ওগুলোর অল্টারনেটিভ কী কী সেফার এবং গ্রিনার কম্পোনেন্ট আমরা দিতে পারি সোসাইটিকে, সেটা নিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে আমরা মডার্ন কেমিস্ট্রির কথা আমরা বলছি, আমরা আজকে যা ভাবছি আগামী দিনেই সেটা অনেকটাই ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো আগামীতে আমরা কি কি ধরনের প্রত্যাশা রাখতে পারি মডার্ন কেমিস্ট্রি? আগামীর দিকে আমরা অলরেডি এগিয়ে গেছি কিছুটা হলেও। একটা তুলো আমরা অলরেডি একটা রিসার্চ হয়ে গেছে, যেটাকে বলে লিটারালি কটন, ওরা নাম দিয়েছে ওটাকে, জিনিসটাকে গাছের থেকে তুলো নিয়েছে, তুলোর সেলটাকে ওরা সেল কালচার করেছে, সেল কালচার করে ওটাকে ফার্মেন্টেশন করেছে, যেমন আমাদের নর্মাল ফার্মেন্টেশন হয় গুড় থেকে, হ্যাঁ, অ্যালকোহল যেমন বানানো হয়, সেরকম ফার্মেন্টেশন প্রসেস করে ওরা বেটার ইল্ড পেয়েছে। একটা চাষ থেকে যতখানি পরিমাণ টটন পাওয়া যায়, তার থেকে বেশি পরিমাণ ওরা ওরকমভাবে সিনথেসিস করতে পারছে কম্পারেটিভলি, এবং ওখান থেকে মানে আগামীকালে ওরা ওখানে দেখেছে যে ওগুলো দিয়ে ওরা জামা কাপড় টেক্সটাইল ইন্ডাস্ট্রিরও একটা বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট পাবে। দ্বিতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখনকার দিনে, সেটা হচ্ছে ওষুধ। মেডিসিনাল টক্সিসিটি কমানোর জন্য আমাদের টার্গেটেড ড্রাগ ডেলিভারি সিস্টেম খুব দরকার। এখন টার্গেটেড ড্রাগ ডেলিভারি কি? আমরা একটা জিনিস 4 রকমভাবে নিতে পারি, খেয়ে, শ্বাসের সঙ্গে, আমাদের স্কিনের সঙ্গে কন্ট্যাক্টে এসে, আর ইনজেকশনের মাধ্যমে ব্লাড স্ট্রিমে ডাইরেক্ট। কি হয় যখনই সেটা আমরা খাই, মানে পার্টিকেল ড্রাগ ডেলিভারি কি হয়, সেটা সেলের সঙ্গে যাবে, সেলে গিয়ে ওরা সেলের ভেতরে ঢুকবে, হ্যাঁ, আস্তে আস্তে করে ঢুকবে, কারণ সাইজ ছোট, সারফেস এরিয়া ছোট, ঢুকে তার আলটিমেটলি যে জায়গাটা ডিজিজ আছে সেটা। আরেকটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি, এবং এটা এই দশকের মধ্যেই মোটামুটি প্রতিষ্ঠা হয়ে গেছে, মানে 20 দশকের মধ্যে, যে আমাদের যতগুলো ডিজিজগুলো, এই ডিজিজগুলোকে ঠিক করার জন্য বডিতে অনেকগুলো পাথওয়েজ আছে, মেটাবলিক পাথওয়েজ আছে, আছে, যেটার মধ্যে একটা হচ্ছে NRF2 পাথওয়ে, যেটা কন্ট্রোল করতে পারলে সেটা আমার ডিজিজের এটা কমে যাবে। মানে ওষুধগুলো ওইটাকেই টার্গেট করে, NRF2 পাথওয়ে। ওটার পুরো নামটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যাক্টর ইরিথ্রয়েড রিলেটেড ফ্যাক্টর 2। হ্যাঁ, ওইটা আমাদের বিভিন্ন রোগ কমানোর দিকে সাহায্য করতে পারবে। এছাড়া আছে রাবার ইন্ডাস্ট্রিতে আমরা অল্টারনেটিভ রাবার সোর্স খুঁজছি, যাতে বেটার কোয়ালিটি রাবার পাওয়া যায় এবং এনভায়রনমেন্ট সেফ রাবার পাওয়া যায়। এছাড়া আরও অনেক দিক আছে। আচ্ছা, আসলে মডার্ন কেমিস্ট্রি নিয়ে তো আরও অনেক কিছু রয়েছে বলার, হয়তো আমরা আগামী দিনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।